শুভ সকাল আমার এমবিবিএস এর প্রিয় স্টুডেন্টরা। আশা করি সবাই তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো তোমাদের সিস্টেমিক হিস্টোলজির ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে বলবো। ক্লাসটাকে দুটো ভাগে ভাগ করেছি। তো প্রথম হাফে আমি দেখি কতটুকু পর্যন্ত বলতে পারি। রেসপিরেটরি সিস্টেমটা আসলে অতটা বেশি বড় বা কঠিন নয়, ঠিক আছে। যে স্লাইডগুলি আছে তা সহজেই একটা অপরটার থেকে ডিস্টিংগুইশ করা যায়। সো থিওরিটিক্যাল নলেজটা যদি তোমাদের খুব ভালো থাকে, কনসেপশন যদি একদম কনক্রিট ক্লিয়ার হয়ে যায়, তাহলে বইয়ের যে কালার এটলাসের হিস্টোলজি স্লাইডের যে ছবিগুলো তোমরা দেখবে সেটা দেখেই তোমাদের আমি মনে করি যে তোমাদের ধারণাটা আরও অনেক বেশি ক্লিয়ার হবে। আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে গ্রস পড়ার পাশাপাশি হিস্টোলজিটা তোমরা কিন্তু কখনো ওইভাবে কম গুরুত্বর সাথে ফেলে রেখে দিবে না। বাই দিস টাইম তোমরা হিস্টোলজিটাকেও এগিয়ে নিয়ে যাবে, পরীক্ষায় থাকুক কিংবা নাই থাকুক। সেটা তোমাদেরকে পরবর্তীতে যে ভাইটাল এক্সামগুলো হবে তার জন্য অনেকটাই একটা বড় রোল প্লে করবে। সো বেশি কথা না বলে শুরু করে দিই। রেসপিরেটরি সিস্টেমে আমরা কি দেখব? আমরা রেসপিরেটরি সিস্টেমকে প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিব। একটা তার কন্ডাক্টিং পোর্শন, আর একটা তার রেসপিরেটরি পোর্শন। কন্ডাক্টিং পোর্শনে চলে আসবে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে পোর্শনগুলো সেগুলো। তো তারা কি কি? যেমন নেজাল ক্যাভিটি, ফেরিংস, লেরিংস এবং কিছু অংশ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের, যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওস। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের যে বাদবাকি পোর্শনগুলো রয়ে গেল সেগুলো চলে যাবে রেসপিরেটরি পার্টের মধ্যে বা পোর্শনের মধ্যে। তো সেগুলো কি কি? যেমন রেসপিরেটরি ব্রঙ্কিউলস, তারপর এলভিউলার ডাক্ট, এলভিউলার স্যাক এবং এলভিউলাই। তো এই হলো আমার মোটামুটি সাবডিভিশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তো আমি ওইভাবে আজকে প্রথম পোর্শন অফ দ্য ক্লাসের মধ্যে অতটুকুই বলার চেষ্টা করব, দেখি কি কতটুকু করা যায়। তো আমরা যদি একটা জেনারেল স্ট্রাকচার অফ দ্য কন্ডাক্টিং পোর্শনস অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে তুলনামূলক আলোচনা করি, তো দেখবো যে সেখানে চারটা কোড পাবো। প্রথমটা মিউকোসা, দেন সাবমিউকোসা, তারপর হলো কার্টিলেজ লেয়ার এবং দেন অ্যাডভেন্টিসিয়া। তো মিউকোসার মধ্যে যে লাইনিং এপিথেলিয়া এবং লেমিনা প্রোপ্রিয়া থাকবে অন্যান্য ক্ষেত্রে, তো এখানেও তাই। তো এপিথেলিয়ামগুলো হবে ইউজুয়ালি সুডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এবং এখানে অনেক গবলেট সেল থাকবে। গবলেট সেলের প্রসঙ্গ আসতেই একটা কথা মনে পড়ে গেল, ভাইভাতে খুবই ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা হয় what is the difference between the alignment of goblet cell in case of the GIT and in case of the respiratory tract? এটা কিন্তু ভাইবার একটা কোয়েশ্চেন এবং খুব ন্যাচারাল একটা কোয়েশ্চেন, খুব কমন একটা কোয়েশ্চেন। তো তোমরা জিআইটিতে দেখেছো যে অনেক গবলেট সেল, আমরা স্লাইড পড়ানোর সময় বলেছি যে ওখানে গবলেট সেল, সেখানে গবলেট সেল, তো ইত্যাদি। তো তার যে অ্যালাইনমেন্টটা থাকে জিআইটিতে, গবলেট সেলগুলো তোমার যে ইনিশিয়াল পার্ট থেকে শুরু করে টার্মিনাল পোর্শনের দিকে যখন যেতে থাকে, তো তাদের প্রপোর্শনটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে। কিন্তু যদি ইন রিভার্স রেসপিরেটরি সিস্টেমের কথা বলি, তাহলে গবলেট সেলগুলো কিন্তু তাদের প্রপোর্শন কমতে থাকে। যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে পরিমাণ বা যে প্রপোর্শন আমরা গবলেট সেল পাবো, লোয়ারের দিকে যেতে থাকলে তার প্রপোর্শনটা অনেকটাই কমে আসে। তার একটা যুক্তি এইভাবে দাঁড়া করানো যায় যে গবলেট সেলগুলো থেকে তো অনেক গিয়ে সিক্রেশন হবে, গ্ল্যান্ডুলার সিক্রেশন হবে। তো সেই সিক্রেশনগুলো যদি ঠিক একই মতো জেআইটির মতো যদি রেসপিরেটরি ট্র্যাক্টেও থেকে থাকতো, তাহলে একদম যে টার্মিনাল পোর্শনস অফ দ্য রেসপিরেটরি সিস্টেম মানে অ্যালভিউলাই, সেখানে যে অ্যালভিউলার সেকগুলো আছে, যেখানে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার কথা, অ্যালভিউলাইগুলো টেক পার্ট টু এক্সচেঞ্জ অফ দ্য অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সেগুলো কিন্তু হতে পারতো না। এই সিক্রেশনের কারণে এগুলো কলাপস হয়ে যেত। সো এই জন্যই হয়তোবা এটা গিয়ে একদম একটা আমাদের ন্যাচারাল বডির ফেনোমেনা যে রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে গবলেট সেলগুলোর পরিমাণটা ক্রমান্বয়ে কমে আসে। তো যাই হোক, আমরা একটা জেনারেল আলোচনা করছিলাম যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে চারটা লেয়ার থাকে, মিউকোসা, দেন কাম সাবমিউকোসা। সাবমিউকোসার মধ্যে লুজ কানেকটিভ টিস্যু, এখানে অনেক ধরনের মিক্সড গ্ল্যান্ডস পাওয়া যায়। আর কার্টিলেজ লেয়ারেরগুলোর মধ্যে যেগুলো তৈরি হবে কার্টিলেজ, সেগুলো গিয়ে হায়ালিন কার্টিলেজ থাকবে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড স্মুথ মাসেলও থাকবে। অ্যাডভেন্টেশিয়া এখানে থাকবে, সেরাসকোট থাকবে না। অ্যাডভেন্টেশিয়ার মধ্যে লেয়ার অফ দ্য ফাইব্রোলাস্টিভ কানেকটিভ টিস্যু থাকবে, যেটা সারাউন্ডিং টিস্যুর সাথে অনেকটা মার্জিং করে থাকবে। এখন চলে আসো যে স্ট্রাকচারাল চেঞ্জগুলো হয় কন্ডাক্টিং পোর্শনস অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট ফ্রম ল্যারিংস টু ব্রঙ্কিউল, সেগুলো কি কি? সেখানে যে ঘটনাগুলো ঘটে, এগুলো পরীক্ষাতে আসলে রিটেন বা ভাইবা কোনোটার ক্ষেত্রেই খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার নিজস্ব কনসেপশন ক্লিয়ারের জন্য এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই প্রেক্ষিতে একটা কথা বলে রাখি, গুণাসাগরের বইটা থেকে অন্যান্য সিস্টেম তোমরা পড়বা, ঠিক আছে, কিন্তু রেসপিরেটরি সিস্টেমের জন্য অবশ্যই গুণাসাগরের পাশাপাশি তোমাকে প্রায়োরিটি দিতে হবে জ্যাঙ্কুরেটেতেও। কারণ জ্যাঙ্কুরেতে প্রত্যেকটা জিনিসের যে
ডিস্টিংগুইশাল যে আলোচনা করা হয়েছে বা প্রত্যেকটা জিনিস থেকে এক একটা টপিক্স থেকে আরেকটা টপিক্সকে যে ডিফারেন্সিয়েট করা হয়েছে হিস্টোলজিক্যাল বেসিসে, সেটা তোমাদের জন্য কনসেপশন ক্লিয়ারের জন্য খুব ভাইটাল একটা রোল প্লে করবে। সো আমার সোলি রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, তোমরা অবশ্যই রেসপিরেটরি সিস্টেমের জন্য জেনকুইরের বইটাকে তোমরা ফলো করবা। এটা হচ্ছে তোমাদের কাছে আমার একটা বিশেষ মিনতি, ঠিক আছে? তো দেখো যেখানে যে স্ট্রাকচারাল চেঞ্জগুলো কেমন দাঁড়াচ্ছে, যে ইপিথেলিয়ামগুলো গ্র্যাজুয়ালি হচ্ছে ডিক্রিজ করবে তার থিকনেসে। একদম শুরুর দিকে যে ইপিথেলিয়াল থিকনেস যেমন ছিল, একদম শেষের দিকে তার ইপিথেলিয়াল থিকনেসটা তা থাকবে না। যেমন ধরো সুডোস্ট্র্যাটিফাইড কলামনার সিলিয়েটেড ইপিথেলিয়ামগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে সিম্পল কিবোর্ডাল ইপিথেলিয়ামে টার্ন নিবে আস্তে আস্তে। গবলেট সেলগুলোর কথা তো বলেই ফেলেছি যে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি হচ্ছে নাম্বারটা কমে যাচ্ছে। তেমনি অন্যদিকে যে গ্ল্যান্ডসগুলো আছে সাবমিউকোসারগুলো, সেগুলোর পরিমাণও কমতে থাকবে এবং ব্রঙ্কিওলস পর্যন্ত আসতে আসতে কোনো গ্ল্যান্ডই থাকবে না, নো গ্ল্যান্ড, অ্যাবসোলিউটলি অ্যাবসেন্ট অফ দ্য গ্ল্যান্ডস। আর ইলাস্টিক ফাইবারসগুলো গ্র্যাজুয়ালি কিন্তু অনেকটা অ্যামাউন্টে বাড়তে থাকবে। আর কার্টিলেজগুলো গ্র্যাজুয়ালি রিডিউস হবে, ডিজিপিয়ার হবে ব্রঙ্কিওলসের ক্ষেত্রে, ঠিক আছে? আদারওয়াইজ অন্য পোর্শনগুলোতে কার্টিলেজগুলোর প্রপোর্শন বাড়তে থাকবে। স্মুথ মাসেল ফাইবারসগুলো রিলেটিভলি ইনক্রিজ হতে থাকবে। এখন চলে আসো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা নেজাল কেভিটি দিয়ে আমরা শুরু করি। তো নেজাল কেভিটির মধ্যে আমরা কি কি জিনিস পাই, তো আমরা এটা ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এর কিছু কিছু ছোটো ছোটো টপিকস আমাদের রিটেনের শর্ট নোট আকারেও চলে আসে, বলতে বলতেই চলে আসবে সেই প্রসঙ্গগুলো। তো আমরা বলি নেজাল ক্যাভিটিতে আমরা স্ট্রাকচারগুলোকে তিনটা ভাগে ভাগ করি, যেমন হচ্ছে ভেস্টিবল, তারপর হলো অলফ্যাক্টরি রিজিয়ন আর রেসপিরেটরি রিজিয়ন। ভেস্টিবলগুলো সেটা হচ্ছে কি আমাদের এন্টেরিয়র ডাইলেটেড পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটি, যেটা হচ্ছে স্কিন দিয়ে লাইন আপ করা থাকে। এখানে আমরা অনেকগুলো থিক শর্ট হেয়ার্স পাবো, যাকে আমরা ভিব্রিসি বলি। তারপর অলফ্যাক্টরি রিজিয়নে আসো, অলফ্যাক্টরি রিজিয়নগুলোর মধ্যে অলফ্যাক্টরি ইপিথিলিয়াম থাকে। তো অলফ্যাক্টরি ইপিথিলিয়ামগুলো লেমিনা প্রোপ্রিয়ার উপর বসানো থাকে এবং লেমিনা প্রোপ্রিয়ার মধ্যে অনেক ধরনের গ্ল্যান্ডস পাওয়া যায়, যেমন হচ্ছে বাউমন্স গ্ল্যান্ডস, এবং বান্ডেল অফ দ্য অলফ্যাক্টরি নার্ভস থাকে, যেমন হচ্ছে ফিলা অলফ্যাক্টোরিয়া। তারপরে ব্লাড ভেসেলস এন্ড লিমফেটিক্স তো থাকবেই। অলফ্যাক্টরি এপিথেলিয়ামগুলো তিন ধরনের অলফ্যাক্টরি সেল দিয়ে তৈরি হবে, একটা হচ্ছে অলফ্যাক্টরি সেল, একটা হচ্ছে সাস্টেন্টাকুলার সেল, একটা হচ্ছে বেজাল সেল। অলফ্যাক্টরি সেলগুলো হচ্ছে এক ধরনের টাইপ অফ সেন্সরি সেল। সকল ধরনের সেন্সরি সেলগুলির তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে ওরা বাইপোলার নার্ভ সেল হয়ে থাকে। তো অলফ্যাক্টরি সেলগুলো ওরকমভাবে বাইপোলার নার্ভ সেল, তার একটা সেল বডি থাকে, একটা এক্সন থাকে এবং একটা ডেনড্রাইট থাকে, এবং এই সেল বডির মধ্যে একটা রাউন্ড নিউক্লিয়াই সে কন্টেন করে, ঠিক আছে? যেটা ডিফারেন্ট লেভেলে হচ্ছে গিয়ে ডিফারেন্ট ব্রড জোন অফ দ্য তৈরি করছে। এখন হচ্ছে ডেনড্রাইটিভ প্রসেসগুলো সেই সারফেস থেকে এক্সটেনশন হয়ে গিয়ে একটা নব লাইক স্ট্রাকচার তৈরি করে, যাদেরকে আমরা বলি অলফ্যাক্টরি ভেসিকল, এবং সেখানে অনেক নরমোটার অলফ্যাক্টরি হেয়ার এখান থেকে অ্যারাইজ করবে। আর এক্সোনাল প্রসেসগুলো লেমিনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাস করবে এবং তারা কালেক্টেড হবে, এবং সেখানে হচ্ছে গিয়ে তারা ফিলা অলফ্যাক্টোরিয়া বা সাধারণ ভাষায় আমরা যেটা বলে থাকি অলফ্যাক্টরি নার্ভ, সেটা তৈরি করবে। চলে আসো সাস্টেন্টাকুলার সেল। সাস্টেন্টাকুলার সেলগুলো হচ্ছে টল কলামনার সেল, তার উপরে সুপারফিশিয়াল পার্টে অনেক মাইক্রোভিলাই পাওয়া যায়, এবং হচ্ছে গিয়ে যে নিউক্লিয়াই অফ দ্য সাস্টেন্টাকুলার সেল থাকে, তারা হচ্ছে গিয়ে ফ্রি সারফেস অফ দ্য ইপিথেলিয়ামের মধ্যে থাকে এবং সেম লেভেল মেনটেন করে, এবং তাদেরকে বলা হয় জোন অফ ওভাল নিউক্লিয়াই। তো এই হলো আমাদের সাস্টেন্টাকুলার সেল। এখন চলে আসো বেজাল সেল। বেজাল সেলগুলো হচ্ছে কি কনিক্যাল ইন শেপ থাকে, এবং মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু সারফেসের মধ্যে রিচ করে না, এবং তাদের থেকে অন্য সেলগুলো হচ্ছে গিয়ে তৈরি হতে পারে, অনেকটা স্টেম সেলের মতো বেজাল সেলগুলো কাজ করে। চলে আসো রেসপিরেটরি রিজন। রেসপিরেটরি রিজন যে লাইনিং এপিথেলিয়া থাকবে মিউকোসাতে, সেটা হচ্ছে গিয়ে তোমার রেসপিরেটরি এপিথেলিয়াম। আর রেসপিরেটরি এপিথেলিয়াম বলতে আমরা বুঝি সুডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। এই পুরো কথাটা মিলে কমপ্লিট হবে দ্য রেসপিরেটরি এপিথেলিয়াম। এবং যে আন্ডারলাইন লেমিনা প্রক্রিয়া থাকে, সেখানে সেই একই কথা, মিক্স গ্ল্যান্ড থাকবে, লিমফেটিক নোডিউলস থাকবে এবং রিচ ভাস্কুলার প্লেক্সাসেস থাকবে। তো এই গেল মোটামুটি আমার স্ট্রাকচারস অফ দ্য নেজাল ক্যাভিটি। এই যে বললাম রেসপিরেটরি এপিথেলিয়াম, সেটার হচ্ছে শর্ট নোট আসতে পারে, অলফ্যাক্টরি এপিথেলিয়াম তারও শর্ট নোট আসতে পারে। রেসপিরেটরি এপিথেলিয়ামের শর্ট নোট আসলে অবশ্যই তোমরা মেনশন করে দিবে যে এটার মধ্যে যে 5 ধরনের রেসপিরেটরি সেল পাওয়া যায় তাদের ফাংশনগুলি সহ। যেমন হচ্ছে সিলিয়েটেড সেল, সিলিয়া থাকলে যেটা হয় সেটা হচ্ছে সিলিয়ারি বিট করবে টুয়ার্ডস দ্য ফেরিংসের দিকে, এবং হচ্ছে গিয়ে এটা আমাদের স্ক্যাভেঞ্জার ফাংশন করে, ঠিক আছে? গবলেট সেলগুলি ফ্লাক্স শেপে থাকে এবং সেটা হচ্ছে অনেক সিকিউরিটি ফাংশন দেয়। ব্রাড সেলগুলো এটা হচ্ছে গিয়ে কলামনার সেল, তার মধ্যে মাইক্রোভিলাই থাকে ওর ফ্রি সারফেসের দিকে, এবং এখানে অনেক সেন্সরি ফাংশনের রোল প্লে করে থাকে। বেসাল সেল থাকে, সেগুলো হচ্ছে স্মল পিরামিডাল সেল, এবং যেগুলো হচ্ছে সারফেসের দিকে রিচ করে না, এবং এখান থেকে অন্য সেলগুলোর উৎপত্তি হয় যেটা বলা হয়েছে। গ্র্যানিউল সেল সেটা হচ্ছে রাউন্ড সেল
এবং মেনি সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস থাকে, ঠিক আছে, এবং সেটা এপিইউডি সিস্টেমের সেল সিরিজের একটা অংশ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে তাহলে আমি যদি পুরো জিনিসটাকে একটা জিস্ট ফর্মে আনি, তাহলে মেইন ফাংশন অফ দ্য রেসপিরেটরি মিউকোসার কাজ কি? এটা হচ্ছে ক্লিনড আপ করবে স্টিকি মিউকাস অফ দ্য ডাস্ট পিরিয়ড পার্টিকলসের, একটা হচ্ছে ওয়ার্ন আউট করবে বাই দ্য ভাস্কুলার প্লেক্সাস ইন দ্য ল্যামিনা প্রোপ্রিয়া, এবং হচ্ছে ময়েশ্চার করবে বাই দ্য রেসপিরেটরি ফ্লুইড প্রোভাইডেড বাই দ্য মিক্স গ্ল্যান্ডস। তো এই হলো গিয়ে মোটামুটি একটা জিস্ট কথা। চলে আসো ফেরিংসের। ফেরিংসের হচ্ছে স্লাইডটা থাকে। ফেরিংসটা আসলে কি? ফেরিংসটা আসলে একটা ফাইব্রোমাস্কুলার টিউব, যেটা এক্সটেনশন হচ্ছে আমাদের বেজ অফ দ্য স্কাল থেকে এট দ্য লেভেল অফ দ্য 6 সার্ভাইকাল ভার্টিব্রা, যেখান থেকে শুরু হয়ে যাবে আমাদের ইসোফেগাস। এখন এটা ইট লাইস বিহাইন্ড দ্য নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি অ্যান্ড লেরিংস। তো নেজাল ক্যাভিটির পিছনে থাকে, মানে সেই অংশটা নেজোফেরিংস, ওরাল ক্যাভিটির পেছনে থাকে অরোফেরিংস, আর ল্যারিংসের পেছনে থাকে সেটা হচ্ছে ল্যারিঙ্গোফেরিংস। তাহলে তিনটা ডিফারেন্ট জোন, তিনটা ডিফারেন্ট সিস্টেমের অংশ, দুটো ডিফারেন্ট সিস্টেমের অংশ, ঠিক আছে। তো ফেরিংস যেটা, সেটার যদি আমি হিস্টোলজিক্যাল স্টাডিকে বিশ্লেষণ করি, তো একই রকম, তাকে আমি 4টা কোটে ভাগ করব। একটা হলো মিউকোসা। মিউকোসাগুলো হচ্ছে কি কম্প্রাইসেস অফ দ্য ইপিথিলিয়াম অ্যান্ড লেমিনা প্রোপ্রিয়া। এখানে যে ইপিথিলিয়ামটা পাওয়া যায় সেটা সুডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার ইপিথিলিয়াম, এবং সেই টাইপটা হচ্ছে নেজোফেরিংসের মিউকোসার টাইপ। আর যেটা হচ্ছে গিয়ে ওরোফেরিংস এবং ল্যারিঙ্গোফেরিংস, সেখানে পাওয়া যায় স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস টাইপ ইপিথিলিয়াম। আচ্ছা, এখানে অ্যাগ্রিগেশনস অফ দ্য লিমফেটিক নোডিউলস পাওয়া যায়, এবং হচ্ছে এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টনসিলের ফর্মেশন হয়, যেমন হচ্ছে ফেরিঞ্জাল টনসিল, টিউবাল টনসিল এবং প্যালাটাইন টনসিল, সেটাও হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য অরোফেরিংসের দিকে থাকে। লিঙ্গুয়াল টনসিল, সেটা ফেরিঞ্জাল পার্ট অফ দ্য টাঙের মধ্যে থাকে। সেগুলো হচ্ছে লিমফেটিক সিস্টেমের মধ্যে পড়ানোর সময় বলা হবে, এখানে হচ্ছে এটার কোনো দরকার নাই পড়ার। সাবমিউকোসা, সাবমিউকোসার মধ্যে হচ্ছে গিয়ে লুজ এরিওলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হবে সাবমিউকোসাটা, যাকে আমরা ফেরিঙ্গোবেসিলার ফাসাও বলতে পারি। মাসেল কোট, মাসেল কোটগুলো তৈরি হবে হচ্ছে স্কেলেটাল মাসেলের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট দিয়ে। এটা মোটামুটি যদি আমি তাকে হচ্ছে গিয়ে লাইন আপ করি, তাহলে বলবো যে এটা ইনারি হচ্ছে লঙ্গিটিউডিনাল লেয়ার, আর আউটার হচ্ছে সার্কুলার লেয়ার। সার্কুলার লেয়ারের মাসলটা মনে রাখতে হবে যে ফর্ম হয় কনস্ট্রিক্টর মাসলস অফ দ্য ফেরিংস থেকে। অ্যাডভেন্টেশিয়া বলবো, এখানে সেরাস বলবো, বলার কোনো উপায় নাই। তো অ্যাডভেন্টেশিয়াটা হচ্ছে গিয়ে ফর্ম হবে ফাইব্রোইলাস্টিক কানেকটিভ টিস্যু দিয়ে, যাকে আমরা বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা বলি। এই ছিল আমার মোটামুটি ফেরিংস সম্পর্কে তোমাদের কাছে আলোচনা। চলে আসা হচ্ছে গিয়ে কালার অ্যাটলাসের সেরেমরাজা ভলিউম 2 থেকে হচ্ছে গিয়ে স্লাইডের ছবি দেখে নিবা, তোমাদের জন্য খুবই উপকারী হবে। ল্যারিংস, ল্যারিংসের মধ্যে আমরা কি পাবো? এটা হচ্ছে একটা স্পেশালাইজড অর্গান, যেটা হচ্ছে গিয়ে রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ ভয়েস। হ্যাঁ, এটাকে বলা হয় হাউসেস ফর দ্য ভোকাল কোড, এবং এটার উপরে অ্যাভাব ইট ওপেন্স ইন্টার ল্যারিঙ্গোফেরিংস, আর বিলো এটা কন্টিনিউয়াস হয়ে যায় ট্রাকিয়ার সাথে। আর ইট হ্যাজ এ কার্টিলেজেনাস ফ্রেমওয়ার্ক মেড অফ 9 কার্টিলেজ, ঠিক আছে। 3টা হচ্ছে কি পেয়ার থাকে এবং 3টা হচ্ছে আনপেয়ার থাকে, টোটাল হবে 9 কার্টিলেজ। দে আর কানেক্টেড টু ইচ আদার বাই দ্য বিভিন্ন ধরনের মেমব্রেনস এবং লিগামেন্ট দিয়ে তার একটা একটার সাথে থাকবে লাগানো, এবং হচ্ছে কি মুভড বাই স্কেলেটাল মাসেল। এই কার্টিলেজগুলোকে যদি আমি সাজাই, তো কি কি হবে? হাইলিন কার্টিলেজের পর্যায়ে পড়ে যাবে থাইরয়েড, ক্রিকয়েড, এরিটিনয়েড, যেগুলো হচ্ছে একটা একটা করে থাকে। আর ইলাস্টিক কার্টিলেজের মধ্যে থাকবে ইপিগ্লটিস, যেটা হচ্ছে গিয়ে আনপেয়ার্ড, কিন্তু ইউনিফর্ম কর্নিকুলেট, সেগুলো হচ্ছে পেয়ার্ড। অন্যদিকে হাইলিন কার্টিলেজের এরিটিনয়েড যেটা, সেটা হচ্ছে পেয়ার্ড। স্ট্রাকচার যদি বলি, তাহলে মোস্ট অফ দ্য ল্যারিংস যেটা, সেটা হবে গিয়ে লাইন থাকবে সুডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার উইথ গবলেট সেল, এক্সেপ্ট হোয়ার ইট ইজ সাবজেক্টেড টু ফ্রিকশন আর কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য ফুড। যেখানে হচ্ছে গিয়ে সে ফুডের কন্ট্যাক্টে আসবে, সেই জায়গাটার মধ্যে লাইনিং এপিথিলিয়ামের মধ্যে একটু পার্থক্য থাকবে, সেটা লাইন আপ হবে হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম। তার মানে জিআইটি সিস্টেমের সাথে যেটা হচ্ছে থাকবে, সেটা হলো গিয়ে স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম। আর জিআইটি সিস্টেমের থেকে সাংঘর্ষিক যেটা, মানে হচ্ছে অপোজিট যেটা, সেটাতে হচ্ছে গিয়ে রেসপিরেটরি এপিথিলিয়ামে লাইন আপ করা থাকবে। এখন লেমিনা প্রোপ্রিয়াগুলোর মধ্যে সেরামিকাস গ্ল্যান্ড এবং লিমফেটিক টিস্যু থাকতে পারে। এই হলো মোটামুটি আমার তোমাদের কাছে যেটা বলা ছিল ল্যারিংস সম্পর্কে। চলে আসা হচ্ছে ইপিগ্লোটিস। ইপিগ্লোটিসটা হচ্ছে গিয়ে রেসপিরেটরি সিস্টেমেরই মধ্যে পড়তে হবে ইপিগ্লোটিস। তো এখানের স্লাইডটার মধ্যে তোমরা ইপিগ্লোটিসের স্লাইড যখন বলবা, আলাদাভাবে হচ্ছে গিয়ে স্লাইড আসে। দেখো, ল্যারিংসের মধ্যে আমরা কার্টিলেজ আকার ইপিগ্লোটিসকে পেয়েছিলাম, কিন্তু ইপিগ্লোটিসকে নিয়ে আমাদের একটু আলাদাভাবেও বলতে হবে। সেটা হচ্ছে আমি বরাবরই হচ্ছে ক্লাসে স্টুডেন্টদেরকে ইপিগ্লোটিসের ক্ষেত্রে কী কী বলতে হয় তারা হচ্ছে ওদেরকে বলে দেই, নোট করে দেই। তো তোমরা হচ্ছে গিয়ে সেই প্রেক্ষিতে হচ্ছে এগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, রেকর্ড করো, অথবা লিখে রাখতে পারো।
তো এপিগ্লোটিসের ক্ষেত্রে তোমরা যেটা বলবা যে এখানে হচ্ছে দু ধরনের টু ডিফারেন্ট লাইনিং ইপিথিলিয়াম অন মিউকাস লেয়ার ইন প্রেজেন্ট ইন বোথ সাইড। এপিগ্লোটিসটা হচ্ছে কি একটা সিঙ্গল নাম্বারের হচ্ছে গিয়ে কার্টিলেজ, যেটা ইলাস্টিক কার্টিলেজের নেচার, তার হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুটো সারফেস থাকে। এখন যেটা হচ্ছে লিঙ্গুয়াল আর অরাল অর এন্টেরিয়র সারফেস, সেটা লাইন বাই নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথিলিয়াম। আর যেটা রেসপিরেটরি অর ল্যারিঞ্জিয়াল অর পোস্টেরিয়র সারফেস, সেটা হচ্ছে লাইন বাই সুডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম। এই দুইটা হচ্ছে গিয়ে ভীষণ হচ্ছে গিয়ে পার্থক্য থাকার কারণে এপিগ্লোটিসের মধ্যে কিন্তু মেটাস্টেসিস বা কার্সিনোমার অকারেন্সটা একটু বেশি ঘটে থাকে, এবং ভাইভাতে হচ্ছে কি এপিগ্লোটিস নিয়ে একটু বেশি জিজ্ঞেস করা হয়ে থাকে। এখন ইলাস্টিক কার্টিলেজ থাকবে প্রেজেন্ট ইন বিটুইন দেম। ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ দ্য ইলাস্টিক কার্টিলেজকে যদি আমি আবার একটু রিক্যাপ করি, যদিও কার্টিলেজ পড়ানোর সময় একবার বলা হয়েছে, তো এখানে আরেকবার বলছি, সেটা হচ্ছে নিউমারাস ইলাস্টিক ফাইবার্স আর প্রেজেন্ট ইন দ্য ম্যাট্রিক্স। ইলাস্টিক কার্টিলেজের ক্ষেত্রে তো তোমরা এগুলি বলেছিলে, ফাইবার্স আর ক্লিয়ারলি ডিস্টিংক্ট, ম্যাট্রিক্স ইট নন হোমোজেনাস, মানে হাইল্যান্ড কার্টিলেজের জাস্ট অপোজিট কথা। কার্টিলেজ সেলস আর scatteredly presents and interrupted within the fibers। এখন তুমি 3 নম্বর পয়েন্টের মধ্যে এটা বলতে পারো যে টেস্ট পার্ট মে প্রেজেন্ট ইন দ্য ওরাল সারফেস, ওরাল সারফেসের দিকে টেস্ট পার্ট থাকতে পারে। গ্ল্যান্ডস অলসো প্রেজেন্ট ইন দ্য ওরাল সারফেস, এখানে হচ্ছে গিয়ে গ্ল্যান্ডসগুলো থাকতে পারে, এবং গ্ল্যান্ডসগুলোর নেচার হচ্ছে সেরোমিউকাস ইন টাইপ। তো এই ছিল আমার এপিগ্লোটিস নিয়ে তোমাদের কথা তোমাদের সাথে। তো এপিগ্লোটিসের হচ্ছে গিয়ে স্লাইডটাও হচ্ছে গিয়ে খুবই সোজা, মানে হচ্ছে ইলাস্টিক কার্টিলেজের স্লাইডটা যেমন এপিগ্লোটিসের স্লাইডটাও ঠিক তেমনই, ঠিক আছে। তো এখন চলে আসো ট্রাকিয়া। ট্রাকিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? ট্রাকিয়া ইজ এ ফ্লেক্সিবল ফাইব্রোইলাস্টিক কার্টিলেজেনাস টিউব। এক্সটেনশন করবে, যেটা হচ্ছে গিয়ে আমাদেরকে এনহ্যান্স করবে থ্রু অ্যালাউইং এক্সপানশন ইন ওয়াইডথ অ্যান্ড এক্সটেনশন হয় ইন লেন্থ ডিউরিং ইন্সপিরেশন। ঠিক আছে, ইন্সপিরেশনের সময় এটার লেন্থটা হচ্ছে গিয়ে বেড়ে যায়। এটা হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার লং অ্যান্ড 2 সেন্টিমিটার ওয়াইড। ঠিক আছে, এটার হচ্ছে গিয়ে এক্সটেনশন থাকে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ টু ইটস লেভেল অফ দ্য বাইফার্কেশন, মানে থোরাসিক 4 এর এখানে, যেখানে সেটা ভাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাই হিসেবে। এটাকে আরও একটা কথা বলা যায় যেমন উইন্ড পাইপ, কারণ হচ্ছে এয়ারওয়ে থ্রু হুইচ রেসপিরেটরি এয়ার সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেড হয়। এখানে হচ্ছে গিয়ে 16 to 20 সি শেপড হাইল্যান্ড কার্টিলেজ দিয়ে এটা সাপোর্টেড থাকে। ঠিক আছে, এটা থাকার কেন দরকার? কারণ হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা উইন্ড পাইপ তো তার লুমিন হচ্ছে গিয়ে সবসময় হচ্ছে গিয়ে প্যাটার্ন থাকতে হবে। এই প্যাটার্নসে মেনটেন করার জন্য এখানে হচ্ছে গিয়ে সি শেপটের যে হাইল্যান্ড কার্টিলেজ এটার দরকার আছে। আর এটা যে তাহলে সি হলে তার ডেফিসিয়েন্ট থাকবে যে অংশটা, সেটা পোস্টেরিয়রলি, এই পোস্টেরিয়র ডেফিসিয়েন্ট অংশটার মধ্যে কি থাকবে? দ্য ফ্রি পোস্টেরিয়র এন্ড অফ দ্য সি শেপড কার্টিলেজ আর জয়েন্ট বাই ব্যান্ড অফ স্মুথ মাসেল, যেটাকে বলা হয় ট্রাকিয়ালিস মাসেলস অ্যান্ড এ ফাইব্রোইলাস্টিক লিগামেন্ট। এখানে একটা মাসেল একটা লিগামেন্ট থাকে। এই লিগামেন্টটা কি করছে? যে প্রিভেন্ট করছে ওভার ডিস্টেনশন টু দ্য লোমেন, অ্যান্ড মাসেলস কি করবে? রিডিউস দ্য ডায়ামিটার অন কন্ট্রাকশন ডিউরিং কাফিং, which involves increased velocity of expired air requires for cleaning the airpieces। আমরা যখন খুব জোরে ভিগোরাসলি কাশি তখন হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা করতে মানে হয় সেটা হচ্ছে গিয়ে কন্ট্রাকশনের ডায়ামিটার যেটা, এটা হচ্ছে গিয়ে কি মেনটেন করার দরকার আছে। তো সেটার জন্য ট্রাকিয়ালিস মাসেলগুলো হেল্প করছে। আর যে উইন্ড পাইপটা যদি নিজের ইচ্ছা মতো ওভার ডিস্টেনশন হয়ে যায় তাহলে তো রাপচার হয়ে যাবে। তো সেই জন্য এটার হচ্ছে লিগামেন্টটা এটাকে একদম প্রপার শেপে এবং সাইজে ধরে রাখে। তো ট্রাকিয়ার যদি আমি স্ট্রাকচার বিশ্লেষণ করি তো কি বলবো? হিস্টোলজিক্যালি অ্যাগেইন এটাকে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মিউকোসা, একটা হচ্ছে সাবমিউকোসা, আর একটা হচ্ছে কার্টিলেজ এন্ড স্মুথ মাসেল লেয়ার, আর হলো অ্যাডভেন্টেশিয়া। মিউকোসা যেটা সেটা হচ্ছে কম্পোস্ট অফ দ্য ইপিথিলিয়াম এন্ড লেমিনা প্রোপ্রিয়া। এটার ইপিথিলিয়ামটা অনেকটা থিক থাকে এবং তৈরি হয় হচ্ছে সুডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এবং ভ্যারাইটি অফ দ্য গবলেট সেল, যাকে আমরা এক কথায় বলি রেসপিরেটরি ইপিথিলিয়াম। আর এটার যে লেমিনা প্রোপ্রিয়া সেখানে হচ্ছে গিয়ে ফাইব্রোইলাস্টিক ভাস্কুলার কানেকটিভ টিস্যু থাকে এবং হচ্ছে গিয়ে ইলাস্টিক ফাইবারগুলো লংগিচুডিনালি ওরিয়েন্টেড থাকে, এবং অবভিয়াসলি সেখানে লিম্ফোসাইটস এবং মাস্ট সেলের পরিমাণটা প্রচুর পরিমাণে থাকে। অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ দ্য লিম্ফোসাইট অ্যান্ড মাস্ট সেল প্রেজেন্ট হিয়ার। তো প্রত্যেকটা কথাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো মিউকোসাটা প্রত্যেকটা কথাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাবমিউকোসা লেয়ারে কি থাকবো? ইট ইজ মেড অফ লুজ কানেকটিভ টিস্যু যেটা ডিপ টু দ্য লিমিনা প্রোপ্রিয়া থাকবে, এবং এখানে থাকবে প্রচুর পরিমাণে মিক্সড গ্ল্যান্ড।
এখানে কিন্তু কোনো ক্লিয়ার ডিমার্কেশন নাই। লেমিনা প্রোপ্রিয়া এবং সাবমিউকাসের মধ্যে তুমি অত ভালো ডিমার্কেশন খুঁজে পাবা না, ঠিক আছে। আর কার্টিলেজ এন্ড স্মুথ মাসেল লেয়ারের মধ্যে কি হয়, ইট ইজ ফর্ম বাই সি শেপড হায়ালিন কার্টিলেজনাস রিং এবং পোস্টেরিয়র ফ্রি এন্ড অফ দ্য কার্টিলেজনাস রিং, যেটা হচ্ছে স্মুথ মাসেল দিয়ে ব্রিজ করা থাকে অ্যান্ড ফাইব্রোলাস্টিক লিগামেন্ট থাকে। অ্যাডভেন্টেশিয়া যেটা, সেটা হচ্ছে ফাইব্রোলাস্টিক কানেকটিভ টিস্যু কন্টেনিং নিউরোভাস্কুলার স্ট্রাকচার, সেখানে হচ্ছে অ্যাডভেন্টেশিয়া লেয়ারে আমরা এগুলো পাবো। তো যদি আমি এট এ গ্ল্যান্স এটাকে যদি সাজিয়ে বলি, যে একটা স্লাইড বলার সময় কিভাবে বলবো, তো ট্রাকিয়ার ক্ষেত্রে আমরা বলবো ইট হ্যাজ গট 4 লেয়ার ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ডস দ্য ফাইব্রাস উইথ মাসেল লেয়ার। একদম বাইরে থেকে বলছি, সেটা হচ্ছে ট্রাকিয়ালিস মাসেল, যেটা হচ্ছে স্মুথ মাসেল, এবং কার্টিলেজ লেয়ার, সাবমিউকাস লেয়ার এবং মিউকাস লেয়ার। মিউকাসগুলো লাইন হবে সুডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। সি শেপ প্লেট অফ হাইলেন কার্টিলেজ প্রেজেন্ট থাকবে, ট্রাকিয়াল গ্ল্যান্ড প্রেজেন্ট থাকবে সাবমিউকোসাল গ্ল্যান্ডের ক্ষেত্রে, এবং লেমিনা প্রোপ্রিয়া কন্টেন্ট লঙ্গিটিউডিনাল অ্যারেঞ্জড ইলাস্টিক ফাইবার। এই পয়েন্টগুলো তোমার একটা স্লাইডের মধ্যে অবশ্যই থাকতে হবে, এবং শুরুতেই বলে নিবা দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্লাইড অফ দ্য ট্রাকিয়া। এখন যদি আমি যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই সেলিম রেজা ভলিউম 2 কালার অ্যাটলাস, তোমরা অবশ্যই সেই কালার অ্যাটলাসের ছবিটা দেখে নিবা। আমি চেষ্টা করছি গুণাসাকার বইয়ের ছবিটা তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো এই হলো গিয়ে আমার ট্রাকিয়ার হচ্ছে গিয়ে যে স্লাইডটা, তোমরা যে পরীক্ষার সময় যে আমাদের ডিপার্টমেন্টের যে স্লাইড দেখবে, সেটাও হচ্ছে গিয়ে অনেকটা এরকমই থাকবে। আচ্ছা, বা তোমাদেরকে যদি আমি আরও একটু ক্লিয়ার করে দেখাতে চাই, তো দেখো যে এই হলো গিয়ে তোমার ট্রাকিয়া, ঠিক আছে। তো এই যে লাইলিং এপিথেলিয়াম বা মিউকোসা, তারপর হচ্ছে তোমার লেমিনা প্রোপ্রিয়া, তারপর এখানে অনেকগুলো গ্ল্যান্ডস তুমি পাবা, আর বাকি যে রয়ে গেল হায়ালিন কার্টিলেজ, সি শেপটেড হায়ালিন কার্টিলেজ। তা আশা করি হচ্ছে তোমাদের যতটুকু বললাম সেটা তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়েছে, এবং হচ্ছে তোমরা নিজেরাও হচ্ছে একটু পড়ার চেষ্টা করবা ট্রাকিয়া পর্যন্ত গুণাস্তেকেরেন, এবং জাঙ্কুরা বইটাকে পাশে নিয়ে কালার অ্যাটলাস দেখে স্লাইডগুলো মিলিয়ে পড়লে তোমাদের কাছে অত কঠিন হচ্ছে গিয়ে থাকবে না। কনসেপশন অ্যাজ ইউজুয়ালি অনেক সহজ হয়ে যাবে, কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।